উদ্যোগে পহেলা জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা, যেই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা, তাদের সাথে আমরা কথোপকথন করছি, কর্মসূচি করছি, পদযাত্রা করছি। হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে 64টি জেলায় আমরা যাব, ফলে সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচিগুলো করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি, সমস্যার কথা তুলে ধরেছি, গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেছি। আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি, কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট করে এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না, সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানের এতদিন পরে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। এবং গোপালগঞ্জে আমরা 5ই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে সংগঠন এবং রাজনৈতিক দলগুলো। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে চরিত্র, ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র মুজিববাদী সন্ত্রাসীদের, সেই চরিত্র উন্মোচন করেছে। ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে, সেই লড়াই চলমান রাখতে হবে। আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। দর্শক, আমরা খুলনা থেকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম, তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন যমুনা টিভির সৌজন্যে, আমরা দেখলাম। বিষয়টা হলো এনসিপি বাংলাদেশের প্রতিটি জেলায় সফর করছে, সেই হিসেবে তারা গোপালগঞ্জে গেছে এবং ঘোষণা দিয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি জেলায় যখন এনসিপি গেছে, আমরা দেখছি খুব শান্তিপূর্ণ বা স্বাভাবিকভাবে তারা সেখানে পথসভা বা বিভিন্ন প্রোগ্রাম করেছে। বিএনপি, জামাত বা আদার্স কোনো দল তাদেরকে কোনো প্রকার বাধা দেয়নি। বাংলাদেশের একটি জেলা ব্যতিক্রম, তার নাম গোপালগঞ্জ। সেখানে নাহিদ ইসলামরা যখন সমাবেশটি শুরু করে, হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে, ককটেল, বিভিন্ন বোমা চার্জ করে এবং যে পিকচারগুলো আসছে টেলিভিশন বা পত্রিকায়, একদম সরাসরি আগ্নেয়াস্ত্র, পিস্তল, বিভিন্ন কাটা রাইফেল, এই অস্ত্রগুলো তারা হাতে নিয়ে প্রকাশ্যে গুলি করেছে। এখনো বহু ছেলেরা আহত হয়ে হাসপাতালে আছে। আমি একজন সাংবাদিক জয় মামুনের কথা বলি, তার একটি ফেসবুক পোস্ট দেখলাম। তিনি সেই ফেসবুক পোস্টে একটি পিকচার দিয়ে নিচে লিখেছেন, বুটের তলায় বাংলাদেশ। বুটের তলায় অর্থাৎ সেনাবাহিনীর একটি পায়ের ছবি দিয়ে তিনি সেখানে লিখেছেন যে বুটের তলায় বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তো প্রশ্ন হলো, জয় মামুন কার লোক, কাদের পারপাস সার্ভ করেছে, সব কম বেশি আমরা জানি। কিন্তু একটা মানুষের বিবেক যখন থাকে না, আচ্ছা গোপালগঞ্জে সেনাবাহিনী, পুলিশ কি কারোর উপর আক্রমণ করেছিল? যখন একটি শান্তিপূর্ণ প্রোগ্রামে
কেউ সন্ত্রাসী কায়দায় আক্রমণ করবে, তাদেরকে বাধা দিবে কে? আইন শৃঙ্খলা বাহিনী, তাই তো? গোপালগঞ্জে বিএনপি, জামাত বা এনসিপির কেউ ছাত্রলীগের উপর আক্রমণ করেছে এমন একটি দৃশ্য কেউ দেখেছেন? কিন্তু জয় মাউন্টে লিখেছেন বুটের তলায় বাংলাদেশ। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি 4 থেকে 5 জন নিহত হয়েছে। হাসপাতালের কয়েকটি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে এবং বাংলাদেশের গণমাধ্যমে সেই বিষয়গুলো স্বীকার করেছে। কয়েকটা ফ্যাক্ট আসলে আমরা একটু আগে মিলিয়ে দেখি যে আসলে কি হয়েছে। হঠাৎ করে শান্তিপূর্ণ একটি সমাবেশে, প্রোগ্রামে, রাজনৈতিক প্রোগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠনের সদস্যরা আক্রমণ করেছে, প্রথম ক্রাইম। এরপর এনসিপির নেতারা জীবন বাঁচাতে সেখান থেকে পুলিশের আশ্রয় এসপি অফিসের দিকে চলে যায়। এসপি অফিসে ছাত্রলীগ আক্রমণ করে। এরপর জেলার যে প্রধান কারাগার সেখানে আক্রমণ করে। এরপর ইউনোর অফিসে, গাড়িতে, পুলিশের গাড়িতে আক্রমণ করে। সিরিজ এই আক্রমণগুলো তারা করে। তারপর পুলিশ তাদেরকে বাধা দিতে প্রথমে লাঠিচার্জ করে, থামে না, তারা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে, গুলি ছোড়ে। এরপর পুলিশ কাঁদানি গ্যাস ছোড়ে, কাজ হয় না। টিয়ার সেল নিক্ষেপ করে, মানে টিয়ার সেল, কাঁদানি গ্যাস, যাই হোক। এরপর ফাঁকা গুলি করে। তারপর তারা পুলিশের উপর এমন ভাবে চড়া হয়, অনেক পুলিশ এখন হাসপাতালে। বাধ্য হয়ে সেনাবাহিনীর কনভয় চলে আসে। যে দৃশ্যগুলো লাইভ দেখলাম, সেই দৃশ্যগুলো যদি আমি একটু আমার মতো করে বিশ্লেষণ করি, যে গোপালগঞ্জে ছাত্রলীগ এই একটা কাজ করবে, এই বিষয়গুলো কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে আগেই বলা হচ্ছিল এবং তারা এনসিপির উপর আক্রমণ করবে এটি তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বলা হচ্ছিল। শুধু না, তারা প্রস্তুতি নিচ্ছিল, বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছিল, দেশীয় অস্ত্র নিয়ে হাজির হচ্ছিল, এগুলো সব পুলিশ জানতো। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো, পুলিশ প্রথম থেকে এত নিষ্ক্রিয় ছিল। সভামঞ্চে যখন আক্রমণ করে পুলিশ ছিলই না। চেয়ার টেয়ার ভেঙে অনেককে মারধর করা হয়। পুলিশ শেষের দিকে এসে যখন প্রতি উত্তর দেয়, সেই সময়টা আমরা দেখছি কিছু কিছু পুলিশ অ্যাটাকে গেছে, কিছু কিছু পুলিশ পেছন থেকে সরে গেছে, দর্শকের মতো চেয়ে চেয়ে দেখেছে। আমার প্রশ্ন হলো, গোপালগঞ্জের এসপি, ওসি বা যারা পুলিশে আছেন, আপনারা কি ভয় পেয়েছেন নাকি আপনারা দোসরদের অংশীদার বা অংশীজন? আজকে যদি নাহিদ ইসলামরা, হাসনাতরা কোনো বড় রকম আঘাতপ্রাপ্ত হতো, আল্লাহ না করুক আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতো, এটার দায় কার ঘাড়ে চাপত? যারা জুলাই বিপ্লবের প্রধান সারিতে ছিলেন, যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আমরা বলতে পারি, তাদের জীবনের মূল্য আমাদের কাছে অনেক। আমরা হয়তো বা রাজনৈতিক দল এনসিপিকে সমর্থন করি বা না করি সেটা ভিন্ন, তাদের জীবনের মূল্য অনেক আমাদের কাছে। আমরা সেনাবাহিনীকে দেখেছি পরবর্তী মাঠে নেমেছে। আমার প্রশ্ন হলো, সেনাবাহিনী যখন তার কনভয় নিয়ে এগিয়ে আসে, এপিসি নিয়ে এগিয়ে আসে, সেই সময় ছাত্রলীগ কিভাবে সেনাবাহিনীকে টার্গেট করে অ্যাটাক করে? সেনাবাহিনী এতই দুর্বল, এত অসহায়। এই দৃশ্যগুলো যখন আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখছিলাম, নিজের কাছে খুব অসহায় মনে হচ্ছিল। গত 16 বছর যদি আমরা বিএনপির ঘাঁটি বলতে চাই, বগুড়া বা ফেনী, সেখানেও বিএনপির লোকদেরকে একেবারে ইঁদুরের গর্তে ঢুকিয়ে ফেলা হয়েছে। একটা পিঁপড়া সাহস করেনি বের হতে। 16 বছর পুরো পুলিশের হাতের মুঠোয়, মানে বাংলাদেশটা ছিল হাসিনার হাতের মুঠোয় ছিল। আর সেই পুলিশ বাহিনী এতটা নেতিয়ে গেছে, কেবল একটা গোপালগঞ্জ মোকাবেলা করতে গিয়ে পুলিশকে সেনাবাহিনীর সাহায্য নিতে হলো। এই পুলিশ দিয়ে আমরা নির্বাচন করব কি করে? নির্বাচন তো গোপালগঞ্জে হবে, তাই না? বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে তো নির্বাচন যাবে, তাই না? এই পুলিশ দিয়ে নির্বাচন করবেন? এই পুলিশকে সংস্কার ছাড়া, এই পুলিশের ভেতরে যারা দোসরগুলি বসে আছে, বারবার চিৎকার করছে আপনাদের সামনে, দিকে না সরিয়ে, আমি বলবো ডক্টর ইউনূস, আপনি এ যাত্রায় পুরোপুরি ব্যর্থ একজন মানুষ। কেউ মানুক আর না মানুক,
আপনি কি নিয়ে আছেন জানি না, কিন্তু এই রাষ্ট্রে ক্ষমতা চেয়ারে বসার পর যে দায়িত্বগুলো সবার আগে আপনার পালন করার উচিত ছিল সেগুলো আপনি পালন করছেন না, এবং আপনি মনে করছেন আপনি একটি ফ্রি ফেয়ার ইলেকশন করে যাবেন, পারবেন না। আপনার ভাগ্যেও একটা কলঙ্কজনক নির্বাচনের তকমা লেগে যাবে, লিখে রাখেন। যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী মাত্র একটি জেলার কিছু সন্ত্রাসীকে মোকাবেলা করতে পারে না, সারা বাংলাদেশে নির্বাচনের দিন এই দৃশ্যগুলো আমরা এর চেয়ে কত গুণ বেশি দেখব। তাহলে তাদেরকে মোকাবেলা এই পুলিশ দিয়ে করবেন? এত সোজা? দ্বিতীয়ত, সেনাবাহিনী মাঠে নামার পর তাদের উপর আক্রমণের সাহস করে কি করে ছাত্রলীগ? আমাদের সেনাবাহিনীতে তাদের এই স্পেস কেন দিলেন? এই জবাব আমরা সেনাবাহিনীর কাছ থেকে চাই। যে দলটি নিষিদ্ধ, আওয়ামী লীগ কি বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল? যেটি রাষ্ট্র ঘোষিত নিষিদ্ধ দল, সেই দলটির প্রকাশ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এত নমনীয় কিংবা এত সফট পজিশনে কেন ছিল? আমি মনে করি প্রশাসন নেপথ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। একদম ক্লিয়ার কাট কথা বলতে চাই। আমাদের সেনাবাহিনীর উপর থেকে কোনো বড় অর্ডার আছিল কিনা আমি জানি না। আমরা যে দৃশ্য দেখেছি, সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করতে, সেনাবাহিনীর সদস্যদের উপর আঘাত করতে, এই দৃশ্য আমাদের লজ্জিত করে। এই দেশের সবচেয়ে সেরা সন্তান হলো আমাদের সেনাবাহিনীর সদস্যরা। তাদের গায়ে কিছু নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা আঘাত করবে, আমাদের পুলিশ ভাইদের উপর আঘাত করবে, আর আমরা সেই দৃশ্য দেখব? এটা মানতে পারছি না। এটা আমাদের জন্য আজকে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। আমরা প্রশংসা করব বিএনপি এবং আমাদের বাকি দলগুলোকে, যারা এনসিপির ভাইদের নিরাপত্তার পাশে ছিলেন। ঢাকাতে আজকে ছাত্রদল সহ বিএনপির, জামায়াত, ছাত্র শিবিরের বহু মিছিল নেমেছে। আমি একটা কথা বারবার বলি, আমাদের মধ্যে যখন অনৈক্য সৃষ্টি হবে তখনই এভাবেই সন্ত্রাসীরা, তখনই দোসররা, ফ্যাসিস্টরা আমাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে। 1 বছর আগে যে জুলাইতে 2000 ছেলে জীবন দিল, 25,000 পঙ্গুত্ব বরণ করলো, অন্ধ হলো, সেই বাংলাদেশে সেই জুলাইতেই আজকে আমরা আবার দেখলাম আমাদের জুলাই বিপ্লবের সেই বীরেরা আহত হয়েছে সন্ত্রাসীদের দ্বারা। এটা আমাদের লজ্জিত করেছে। প্রিয় দর্শক, কয়েকটি পর্যবেক্ষণ আমি জানি না আপনাদের সাথে মিলবে কিনা। প্রথম কথা, গোপালগঞ্জের পুলিশের পুরো ডিপার্টমেন্টকে ছবি দেখে পুলিশের সদস্যদের সাথে কথা, আমরা দেখেছি কিছু কিছু পুলিশ অ্যাকশনে গেছে, কিছু কিছু পুলিশ চেষ্টা করেছে আন্তরিকতার সাথে, কিছু কিছু পুলিশ দর্শকের মতো ছিল, যেন তারা পরবর্তী বলতে পারে, নেত্রী আমরা আপনার অর্ডার মেনেছি, দেখেন আমরা এটা করি নাই, আমরা এটা করি নাই। বেগম জিয়া তার গুলশানের বাড়িতে, আমি সেখানে ছিলাম তখন, 21 টেলিভিশনে জব করি। একটা নারী পুলিশ বেগম জিয়ার সাথে বেয়াদবি করছিল, তখন বেগম জিয়া বলেছিলেন, গোপালী শব্দটা বলেছিল সেই পুলিশকে, বলছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেব। আমার মনে হচ্ছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে। গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে। আচ্ছা, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা বুটের তলায় বাংলাদেশ বা বিভিন্ন শব্দ লিখছেন। একটু ব্রেনে নিজের মস্তিষ্কে একটা প্রশ্ন করেন তো, বিএনপি, জামাত, এনসিপি গোপালগঞ্জে কোনো আওয়ামী লীগের উপর আক্রমণ করেছে? পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী করেনি। যখন তারা এনসিপির উপর নিজেরাই দেশীয় অস্ত্র নিয়ে, পাইপ গান, পিস্তল, বিভিন্ন রামদা, আরো অনেক হকি স্টিক, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সব ছবি, একটা শান্তিপূর্ণ প্রোগ্রামে আক্রমণ করবে, তখন তাদের উপর পুলিশ অ্যাটাক করবে, স্বাভাবিক। পুলিশ তো সেই অ্যাটাক করেনি, পুলিশ অনেক পরে অ্যাটাক করেছে। পুলিশ এক প্রকার ছাত্রলীগের হয়ে যেন মাঠে ছিল আজকে গোপালগঞ্জ। পরবর্তী বাধ্য হয়ে পুলিশ, একটি বিষয় মাথায় রাখতে হবে, পুলিশ প্রথমে একেবারে নিষ্ক্রিয় ছিল কেন? পুলিশ কি চেয়েছিল আমাদের জুলাইয়ের বিপ্লবীদের
কেউ কেউ শাহাদাত বরণ করুক, সেই জন্য তাদেরকে প্রথম 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল? বিষয়টা 1 নম্বরে প্রশ্ন রাখবেন মাথায়। সভাস্থলে গিয়ে যে আক্রমণটা করে, পুলিশ জানে না? আমাদের এজেন্সি, আমাদের গোয়েন্দা বাহিনী জানে না কি ঘটতে পারে? এই এজেন্সি, এই পুলিশ দিয়ে আমরা কি ঘোড়ার আন্ডা করব? যে এজেন্সি গত 15 বছর মাটির তল থেকে মানুষের তুলে ফেলতো, 1000 মিটার নিচ থেকে মানুষের মানে কি বলবো গোপন খবর বের করে ফেলতো, কারো ঘরে কোরআন শরীফ থাকলে জঙ্গি মদত তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাতো, গুম করতো, ক্রস ফায়ারে মারতো, আমাদের সেই এজেন্সি এইটুকু জানে না গোপালগঞ্জে কি হবে? ছাত্রদের উপর বা আমাদের এই কি বলে এনসিপির উপর আক্রমণের প্রথম আধা ঘন্টা পুলিশ নিষ্ক্রিয় কেন ছিল? পুলিশ এই স্পেস ছাত্রলীগকে কেন দিয়েছিল? এর উত্তর খুঁজতে হবে পুলিশের কাছ থেকে। এরপর পুলিশ যখন এই সন্ত্রাসীদের উপর পাল্টা প্রতিরোধ গড়ে তোলে, তাদের এই অ্যাকশনগুলো আমরা দেখেছি খুব স্লো। সেনাবাহিনীকে আমরা দেখেছি মাঠে ছিল, সেনাবাহিনীকেও আমরা দেখেছি তারা অনেকটা সহনীয়, কি বলবো না কি বলবো, যে আমি এই শব্দটা আসলে যতটা জুলাইতে এই দেশের ছাত্র জনতার উপর অ্যাগ্রেসিভ ছিল, আমরা গোপালগঞ্জে সেই দৃশ্য দেখিনি। আমার কেন যেন মনে হয় উপরের নির্দেশদাতারা সঠিক নির্দেশনা দেননি, অথবা উপরের নির্দেশদাতারা ভিন্ন কিছু চেয়েছেন। এটা তদন্ত করতে হবে। 2 নম্বর বিষয়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে নাহিদ ইসলামরা সেনাবাহিনীর এপিসিতে করে তারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন, পরবর্তী খুলনায় গেছেন। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমি এনসিপিকে একটা স্যালুট জানাবো প্রথমে এই কারণেই, গোপালগঞ্জে এ যাবৎ কেউ 5 আগস্টের পর, দেশ স্বাধীনের পর এভাবে প্রকাশ্যে কোনো দল প্রোগ্রাম করার সাহস করেনি। এনসিপি জানে বাংলাদেশের একমাত্র নতুন একটি দল যাদের সারা বাংলাদেশে সেই অর্থে কোনো জনপ্রিয়তা, সেই অর্থে জনসমর্থন নেই। আগামী নির্বাচনে তারা এককভাবে ইলেকশন করলে একটি আসনও পাবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সার্জিসটা যত আশায় বুক বাঁধুক না কেন, জিততে পারবে না। এটা বাংলাদেশ। এই বাংলাদেশে ডক্টর ইউনূস নির্বাচনে দাঁড়ালেও ভিন্ন ফলাফল হয়ে যেতে পারে। বাংলাদেশের মানুষ একটু ভিন্ন চিন্তা করে বলেই আমরা 54 বছর ধরে নিষ্পেষিত। এটা আমাদের জনগণের ভাগ্যের বা আমাদের নিজেদের কি বলবো যে আমাদের কপালের দোষ। তো প্রশ্ন হলো যে এনসিপি খুলনাতে সেনাবাহিনীর এপিসির গাড়িতে করে গেল, এটা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম তির্যক মন্তব্য করছেন। আমার প্রশ্ন হলো, এমন মন্তব্য কেউ করবেন না যে মন্তব্যের জন্য শেষ পর্যন্ত আমার ঘরের কাউকে আবার মন্তব্যের শিকার হতে হয়। নাহিদ ইসলামদের মতো ছেলেরা যারা গোপালগঞ্জে ঘোষণা দিয়ে নেমেছিল মার্চ টু গোপালগঞ্জ, তাদের সাহসকে প্রশংসা করতে হবে। যারা শেখ হাসিনার পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর বিরুদ্ধে ভয় পায়নি, তাদেরকে কাপুরুষ ভাববেন না। যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, তাদেরকে যারা এখন সোশ্যাল মিডিয়া কাপুরুষ বানাতে চান, তারা রাজনৈতিক পতিতা, তারা রাজনৈতিক বেশ্যা। আমি বলবো যেই দলই করেন, সেটা জামাত শিবির হোক আর যেই হোক। কেন বলছি জানেন? এরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, মানে রাজনৈতিক দলগুলোর কথা বলছি, 15-16 বছর তারা দাঁড়াতে পারেনি। আর এরা এসে জুলাইতে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে। আর এরা গোপালগঞ্জে ভয় পেয়েছে, এপিসিতে করে পালিয়ে গেছে, এটা যারা প্রচার করছেন, আমি মনে করব তারা রাজনৈতিকভাবে হয় অশিক্ষিত, আর না হয় যেটা আগে বলেছি। দ্বিতীয় বিষয়টি, সেনাবাহিনী তাকে এপিসিতে করে ওখান থেকে পার করতে হয়েছে। এই পরিস্থিতিটা কেন তৈরি করেছে, কারা তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে? তার মানে গোপালগঞ্জে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যর্থ। আমাদের নিরাপত্তা বাহিনীদের কাছে গোপালগঞ্জ একটি ভিন দেশ ছিল। বাংলাদেশের মানচিত্রের বাইরে গোপালগঞ্জ। এখানে আমাদের নিরাপত্তা বাহিনী কাউকে নিরাপত্তা দিতে পারবে না। কালকে যদি সেখানে আমাদের আগামী নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে সেখানে যান, তাহলে কি সেখানে যুদ্ধ ঘোষণা করা হবে? তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি, র্যাব অথবা বিমান বাহিনী, নৌবাহিনী সবাইকে সেখানে নিয়ে তারেক রহমানকে সমাবেশ করতে হবে? এটা বাংলাদেশের ভূখণ্ড না। বগুড়া তো বিএনপির ঘাঁটি, ফেনী তো বিএনপির ঘাঁটি। এই দৃশ্য গত 16 বছরে আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে রাজনৈতিকভাবে তারা সন্ত্রাসী দল হিসেবে মানুষের কাছে নিজেকে প্রমাণ করেছে। যে প্রোগ্রামটা হয়েছে শান্তিপূর্ণ হতে পারত,
গোপালগঞ্জের মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারত। গোপালগঞ্জের মানুষ প্রমাণ করতে পারত তারা শান্তিপ্রিয়। আমি গোপালগঞ্জের মানুষকে গালি দিচ্ছি না, যারা গোপালগঞ্জে এই সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে। আজকে পুরো গোপালগঞ্জে যে দৃশ্য হয়েছে, 4টা 5টা ছেলে মারা গেছে, কার মায়ের সন্তান মারা গেছে, এদের দোষটা কি বলেন? এদের অপরাধটা কি? যারা মারা গেছে ধরলাম তারা ছাত্রলীগের, তাদের কে মাঠে নামালো? যিনি মাঠে নামিয়েছেন তিনি দেশে আছেন? তার সন্তানরা কেউ আছেন? একটা প্রশ্ন করেন গোপালগঞ্জবাসীরা। শেখ হাসিনা এই দেশ ছেড়ে যেদিন পালিয়ে যান, তার পরিবারের একটা সদস্য এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? একটা সদস্য দেশে আছে? এত বোকা কেন আপনারা? মানে বাংলাদেশের মানুষ কি চিরকাল বোকা থাকবেন? শেখ হাসিনার পরিবারের একেবারে দুঃসম্পর্কের আত্মীয়টাও বাংলাদেশে নাই, দুঃসম্পর্কের আত্মীয়টাও। সবাই নিজেকে সরিয়ে ফেলেছে নিরাপদে, আর আপনারা জীবন দিচ্ছেন, কি পাবেন? জীবন দিয়ে এই রাজনীতির ভ্যালু কি বলেন? যারা মারা গেছেন তাদের ঘরে এখন কান্না চলছে। যে ছেলেগুলো জীবন দিয়েছে তারা এই দেশের সন্তান, তারা আমাদের ভাই, হোক ছাত্রলীগ হোক গোপালগঞ্জবাসী, আমাদের ভাই না তারা? তার সন্তান কাঁদছে না? তার মা কাঁদছে না? আপনারা দিল্লি থেকে নির্দেশনা দিল, আপনারা এনসিপির মঞ্চ ভেঙে কি পেলেন? লাশ হয়ে ফিরলেন, গুলি খেয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তো না? কার জন্য? যার জন্য জীবন দিয়েছেন তিনি কিন্তু অনেক আগে নিরাপদে পালিয়ে গেছে। সারা জীবন এই দেশে না আসলেও টাকার অভাব হবে না, এত পরিমাণ টাকা তারা নিয়ে গেছে। এই দেশ 54 বছরে মানুষের বিবেকে একটি জিনিস ঢোকাতে পারেনি, রাজনীতির নামে এই দেশে যা চলেছে সেটা লুটপাটের রাজনীতি, অপরাজনীতি, কুরাজনীতি, পরিবারতন্ত্রের রাজনীতিতে শুধু পরিবার অর্থের মালিক হয়েছে। পুরো শেখ পরিবার, শেখ পরিবারের একটা চাকরের ঘরও কয়েক হাজার কোটি টাকা আছে, তাহলে তাদের মালিকদের ঘরে কত টাকা? খুব আফসোস লাগছে এই দৃশ্যগুলো দেখে। যে ছেলেগুলো মারা গেছে নেহাত গরিব ঘরের সন্তানরাই তো হবে, তাদেরকে হাতে অস্ত্র তুলে পাঠিয়ে দিয়েছে, আর তারা জীবন দিয়ে চলে আসছে। তাদের সন্তান রেতিম, তাদের মা বাবার কোল খালি হলো। এই রাজনীতি বন্ধ হতে হবে। গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, এটা দিল্লির অংশ না। যারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন তারা ভুল করেছে। আমরা আমাদের দেশে এই অপরাজনীতি আর দেখতে চাই না, রক্তের রাজনীতি দেখতে চাই না, এই খুনের রাজনীতি দেখতে চাই না। যারা বলছেন বুটের তলায় বাংলাদেশ সরকারকে বলবো দ্রুত তাদের গ্রেপ্তার করুন, এরা আবার সন্ত্রাসীদের, জঙ্গিদের উস্কে দিতে চায়। গত প্রায় 1 বছরের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একজন, মানে আমাদের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর হাতে একজন লোক মারা গেছে। আর বাংলাদেশে আওয়ামী লীগের আমলে 1 বছরে কত মানুষ গুম, ক্রসফায়ার, খুন হয়েছে, কতগুলো মানুষ আয়না ঘরে গেছে। জয় মামুনরা দেখতে পান না? পান কি না? পান না। তাদের বিবেক বিক্রি হয়ে গেছে দালালির কাছে। দালালরা কখনো সাংবাদিক হতে পারে না। ইউনূস সরকার ক্ষমতায় বসার পর একটা ক্রসফায়ার, একটা গুম, বলুন কোন মানুষকে অন্যায়ভাবে ধরে নিয়ে রিমান্ডের নামে অত্যাচার করা হয়েছে? কারো চোখ তুলে ফেলা হয়েছে, কারো হাতের নখ তুলে ফেলা হয়েছে? আওয়ামী লীগের আমলের দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত দেখেছি না? আমি একটি কথা বুঝি, সেটি হলো এই ঘটনাগুলো আমাদের ভয়ঙ্কর অশনি সংকেতের ইঙ্গিত দিচ্ছে। আমরা ভেতর থেকে বিভাজিত হয়ে গেছি। আমাদের এজেন্সি রাষ্ট্রকে সহযোগিতা করছে না, আমাদের সেনাবাহিনীর কেউ কেউ রাষ্ট্রকে সহযোগিতা করছে না, সবাই বলবো না, কেউ কেউ। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এখনো বহু আওয়ামী দোসররা বসে আছে, যারা একটা গেম প্ল্যান নিয়ে বসে আছে। যে কোনো সময় তারা বড় রকম, কি বলবো, হাসিনার নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে এই রাষ্ট্রের মধ্যে তারা ভয়াবহ কিছু ঘটাতে পারে। ইউনূস সরকারের কাছে দাবি, দ্রুত আপনি এই লোকগুলোকে শনাক্ত করুন। আপনি যেই কাজগুলো করছেন এই কাজগুলোর চেয়ে আগে দরকার রাষ্ট্রের ভেতরে গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিস্টদের, দোসরদেরকে সরিয়ে ফেলা। এবং এই পুলিশ, এই র্যাব, এই সেনাবাহিনী দিয়ে আপনি কোনো ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবেন না। নির্বাচন আসার আগেই আমি মনে করি পুলিশের মধ্যে ডিসি, এসপি, টিওনো, ইএনও যারা নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন নিয়ে মাঠে থাকবেন, এদের প্রত্যেকের মধ্যে সমস্যায় পড়তে হবে।
এখানে দ্রুত সংস্কার না করলে সঠিক নির্বাচন আসবে না, আমাদের এই নির্বাচন ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারবে না। দর্শক, শেষ একটি কথা বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে নয়, কিন্তু যে দৃশ্যগুলো দেখলাম এই দৃশ্যে আমাদের কয়েকটি বিষয় মাথা রাখতে হবে। প্রথম, শত্রুরা আমাদের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে। এনসিপি যে সাহসী করেছে গোপালগঞ্জে যাবার, আওয়ামী লীগের কি বলবো ঘাটিতে ঢুকেছে, এটাকে কেউ তাদেরকে মানে বাহবা না দিয়ে কেউ অপমানজনক শব্দে পোস্টের মাধ্যমে বিশ্লেষণ করতে যাবেন না। আপনি নিজে সেখানে না গিয়ে যারা গেছে তাদেরকে অপমান করছেন, আগে নিজের বুকের দিকে তাকান, কতটুকু সাহস আছে, কতটুকু সাহস নিয়ে দাঁড়াতে পারবেন গোপালগঞ্জে। 2 নম্বর, দ্রুত গোপালগঞ্জের ভেতরে থাকা সকল জঙ্গি সন্ত্রাসীদের চিরুনি অভিযান চালিয়ে ধরতে হবে। বলা হচ্ছে গোপালগঞ্জে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সহ প্রচুর সন্ত্রাসী অবস্থান করছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ভাইরা এরা যেন বের হতে না পারে। এটা বাংলাদেশের ভূখণ্ড, এটা দিল্লির কোনো অংশ নয়। 3 নম্বর, এই গোপালগঞ্জ থেকেই বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে এর চেয়ে বড় কোনো ধাক্কা আসতে পারে। আমাদের প্রশাসন প্রস্তুত আছে কিনা একটু চিন্তা করতে হবে। আজকে গোপালগঞ্জ, এর পরের দিন ফরিদপুর, কখনো চিটাগং, সিলেট, রাজশাহী, কুমিল্লা, যে কোনো জায়গায় হতে পারে। ওরা নীরবে প্রস্তুতি নিচ্ছে, পরিকল্পনা করছে। আমাদের প্রশাসন প্রস্তুত নাকি তদবির করে শুধু বড় বড় পদ বাগাবার কাজে ব্যস্ত আছেন? প্রফেসর ইউনূসের কাছে আমাদের দাবি, গোপালগঞ্জ থেকে আমাদের শিক্ষা নিয়ে প্রশাসনের মধ্যে দ্রুত সংস্কার করুন, ফ্যাসিস্টদের দোষরদের সরিয়ে ফেলুন এবং এই ঘটনার জন্য যারা দায়ী প্রত্যেককে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। আল্লাহ হাফেজ।